হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যেটা পড়াবো ভারতের কৃষি ব্যবস্থা। ভারতের কৃষি ব্যবস্থায় যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো কিন্তু আজকে আমরা ক্লাসটা করাবো। ফার্স্ট যদি বলতে হয় যে ভারত একটি কৃষি প্রধান দেশ। এর বেশিরভাগ জনগণ হচ্ছে কৃষির সঙ্গে যুক্ত। সেকেন্ড যদি বলি কৃষি ভারতের অর্থনীতির মূল ভিত্তি, অর্থাৎ ভারতবর্ষ অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষি। ব্রিটিশ শাসনের 85% লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু এই কৃষির সাথে যুক্ত ছিল। নেক্সট যদি বলি দেশে যে জিডিপি তার 14% কিন্তু কৃষি থেকে আসে, আর 11% মানে রপ্তানি যেটা করে ভারতবর্ষের বাইরে সেটা কিন্তু 11%। এছাড়া 50% যে ভারতীয় আয়ের প্রধান উৎসই হলো কৃষি। নেক্সট আমরা কৃষি কাজে কৃষি থেকে বহু শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল পাওয়া যায়। নেক্সট আমরা দু রকম কৃষক পাওয়া যায়, একটা হচ্ছে প্রান্তীয় কৃষক আর একটা হচ্ছে ক্ষুদ্র কৃষক বা মলস ফার্মার। যেটা মার্জিনাল ফার্মার কি বলছে 1 হেক্টর। 1 হেক্টর বলতে কি 2.5 একর জমির মালিক বা ওই জমিতে চাষ করে ভাড়ায় জমি পায় তাকে বলা হয় প্রান্তীয় কৃষক। আর 1 হেক্টরের বেশি না 2 হেক্টরের কম জমির মালিক যদি থাকে এটা হচ্ছে ক্ষুদ্র কৃষক। প্রান্তীয় কৃষক হচ্ছে 1 হেক্টর বা 1 হেক্টর জমির মালিক বা জমিতে চাষ করে ভাড়ায় যে জমি পাওয়া যায় এটা হচ্ছে প্রান্তীয় কৃষক। আর 1 হেক্টরের বেশি 2 হেক্টরের কম জমির যে মালিক তাকে বলা হয় ক্ষুদ্র কৃষক। নেক্সট আমরা যদি যাই কৃষিভিত্তিক শ্রেণীভেদ। কৃষিভিত্তিক শ্রেণীভেদ কি বলছে দেখো, ফার্স্ট যেটা হচ্ছে শস্যকণা। শস্যকণায় কি বলছে দেখো, এগুলো খাদ্য হিসাবে গৃহীত হয় ও গ্রাস ফ্যামিলিভুক্ত। ঠিক আছে, এই শস্যকণায় প্রচুর পরিমাণে স্টার্চ বা কার্বোহাইড্রেট থাকে এই শস্যকণাগুলো। যেমন শস্যকণাগুলো কি কি হচ্ছে, এই শস্যকণাগুলো কি ধান, গম, মেইজ, জব, মিলেট এগুলো হচ্ছে এই শ্রেণীভুক্ত। এরপর যে দানা শস্য কি বলছে গ্রেন ক্রপস। গ্রেন ক্রপস কি বলছে দেখো, এগুলো ছোট শক্ত শুকনো বীজ জাতীয় বা মানুষ ও পশু খাদ্য হিসাবে ব্যবহৃত হয়, এটাকে বলা হয় গ্রেন ক্রপস। ওকে, তাহলে আমরা দুটো জিনিস দেখছি দেখো, ফার্স্ট হচ্ছে শস্যকণা। শস্যকণা হচ্ছে যেটা গ্রাস ফ্যামিলিভুক্ত। আর যেটা স্টার্চ বা কার্বোহাইড্রেট যেগুলো থাকে, স্টার্চ বা কার্বোহাইড্রেট থাকে। আর ধান, গম, জব, মিলেট এগুলো হচ্ছে এই শস্য। দানা শস্য কোনটা বলছে দেখো, ছোট শক্ত শুকনো বীজ জাতীয় যা মানুষ বা পশু খাদ্য ব্যবহৃত তাকে বলা হচ্ছে দানা শস্য। তৈলবীজের যেসব শস্য ফ্যাটি অ্যাসিড পূর্ণ, হ্যাঁ, ও যেগুলো থেকে নিরামিষ ভোজ্য তেল নিষ্কাশিত করা হয় তাকে বলা হয় তৈলবীজ। অর্থাৎ যেসব শস্য হচ্ছে ফ্যাটি অ্যাসিড পূর্ণ ও যেগুলো থেকে নিরামিষ ভোজ্য তেল বা নিষ্কাশিত করা হয় তাকে বলা হয় তৈলবীজ। এরপর আমরা চলে যাব কি দেখো, এরপর চলে যাবো আমরা এরপর হচ্ছে কি হচ্ছে দেখো, এরপর হচ্ছে কি তৈলবীজের মধ্যে আর কি কি পড়ছে দেখো, চীনাবাদাম, সর্ষে, সূর্যমুখী, তিসি তেল এগুলো তৈলবীজের মধ্যে কিন্তু পড়ছে। এরপর হচ্ছে ক্যাশ ক্রপ আর খাদ্য শস্য। দেখো ক্যাশ ক্রপ কি বলছে, রপ্তানি থেকে বেশি লাভের উদ্দেশ্যে শস্য চাষ করা, অর্থাৎ যে শস্যগুলো রপ্তানি করলে বেশি লাভ পাওয়া যায় তাকে বলা হচ্ছে ক্যাশ ক্রপ। আর খাদ্য শস্য কোনগুলো দেখো, জনসাধারণের মূলের খাদ্যের চাহিদা ও পশু খাদ্যের চাহিদা, হ্যাঁ, এটাতে এই শস্য ধান, গম, জোয়ার। অর্থাৎ এই ধান, গম, জোয়ার এগুলো বলছে এটা জনসাধারণের জন্য বা পশু খাদ্যের জন্য এই শস্য চাষ করতে হয় তাকে বলা হচ্ছে খাদ্য শস্য। তাহলে ভালো করে বোঝো, ফার্স্ট হচ্ছে ক্যাশ ক্রপ। ক্যাশ ক্রপ হচ্ছে কি
যেটা হচ্ছে রপ্তানি করে বেশি লাভ পাওয়া যায়, যেমন হচ্ছে আখ আর কার্পাস। আর যে খাদ্যশস্য যা মূল জনসাধারণের মূল খাদ্যের চাহিদা, পশু খাদ্যের চাহিদা মেটাতে শস্য চাষ করা হয়, তার ধান, গম, জোয়ার এগুলো। এরপর আমাদের অর্থনীতিতে কৃষির অবদান ভীষণ ইম্পর্টেন্ট। মানে অর্থনীতিতে কৃষির অবদান কি বলছে, 1951 সালে প্রথম পরিকল্পনার আগে জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান ছিল 50%। অর্থাৎ 1951-এর যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছিল, তার জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান ছিল 50%। ঠিক আছে। এরপর 2019-20 দেখো, 19-20 কি হয়েছিল, জিডিপিতে কৃষির অবদান ছিল 16.5%। কৃষি ছাড়াও এর মধ্যে পড়ে পশুপালন। হ্যাঁ, মানে অর্থনীতি কৃষি, পশুপালন একটা, মৎস্য চাষ, বনসৃজন, ফুল ফল সবজি চাষও কিন্তু একটা অর্থনীতি কৃষির অবদান। নেক্সট দেখো, বর্তমানে 55 থেকে 60% জনগণ কিন্তু কৃষির জীবিকার সাথে যুক্ত। কৃষি থেকে বিভিন্ন শিল্পে কাঁচামাল যায়, যেমন ধরো আখ, কার্পাস, তৈলবীজ। ঠিক আছে। আবার কৃষিতে ব্যবহৃত ট্রাক্টর ও অন্যান্য যন্ত্রপাতি, সার, উচ্চ ফলনশীল বীজ, কৃষি ইত্যাদিও কিন্তু উল্লেখযোগ্য শিল্প। কৃষির সাথে সাথে কি কি হচ্ছে দেখো, পরিবহন ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা ইত্যাদিরও কিন্তু প্রসার হচ্ছে। অর্থাৎ কৃষি কার্যের সাথে সাথে পরিবহন ব্যবস্থা বা ব্যাংকিং ব্যবস্থা ইত্যাদিরও কিন্তু প্রসার হচ্ছে। দেশের মোট রপ্তানি 15% কৃষি থেকে আসে। আর স্বাধীনতার সময় দেশে মোট খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ ছিল 52 মিলিয়ন টন। অর্থাৎ স্বাধীনতার সময় যে মোট খাদ্যশস্য উৎপন্ন হয়েছিল তার পরিমাণ 52 মিলিয়ন টন। 2018 বা 19 উৎপাদন বেড়ে হয়েছিল 285 মিলিয়ন টন। সবুজ বিপ্লব, সবুজ বিপ্লব জিনিসটা কি দেখো, সবুজ বিপ্লব বলছে এটা 1960-এর দশকে এটি হয়। এর দ্বারা কিছু খাদ্যশস্য উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায়। হ্যাঁ, যেমন ধান, গম, শস্যকোনা, ডাল, এগুলো কিন্তু এই সবুজ বিপ্লবের সাথে এই উৎপাদনগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। নেক্সট দেখো, বলছে এর পেছনে এম এস স্বামীনাথন, হ্যাঁ, এম এস স্বামীনাথন ও নরম্যান বোরলগের প্রমুখের বিরাট অবদান রয়েছে। অর্থাৎ কিসের ওপর অবদান রয়েছে, যে সবুজ বিপ্লবের পেছনে, যে সবুজ বিপ্লব 1960 সালে ঘটেছিল তার পেছনে কিন্তু, তখন 60 দশক সবুজ, তার পেছনে কিন্তু এই দুজন মানুষের কিন্তু বিশাল অবদান আছে। একটা হচ্ছে এম এস স্বামীনাথন, আর একটা হচ্ছে নরম্যান বোরলগ। যে উন্নত যন্ত্র ও প্রযুক্তি, উচ্চ ফলনশীল বীজের সরবরাহ, জলসেচ ও সারের ব্যাপক ব্যবহার, উৎপাদন বাড়ে। তৃতীয় পরিকল্পনা শেষের দিকে সবুজ বিপ্লব, সবুজ বিপ্লব হয় তাহলে কবে, তৃতীয় পরিকল্পনা যখন হয় তার শেষের দিকে সবুজ বিপ্লবটা কিন্তু ঘটেছিল। এতে কি চাষযোগ্য জমির বিস্তার হয়েছিল। অর্থনীতির ক্ষেত্রে সবুজ বিপ্লবের জনক হলেন নরম্যান বোরলগ। ভীষণ ইম্পর্টেন্ট, যে অর্থনীতির ক্ষেত্রে সবুজ বিপ্লব, সবুজ বিপ্লবের জনক হলেন নরম্যান বোরলগ। ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন এম এন স্বামীনাথন। ভারতের সবুজ বিপ্লবের জনগণকে মানে আন্তর্জাতিক ক্ষেত্রে হচ্ছে নরম্যান বোরলগ। আর ভারত হচ্ছে এম এন স্বামীনাথন। দুজন, সরি, এম এন না, এম এস স্বামীনাথন। হ্যাঁ, মানে দুটো আন্তর্জাতিক ক্ষেত্রে নরম্যান বোরলগ, এই কোশ্চেনটা আসতে পারে। আর ভারতের সবুজ বিপ্লবের এম এন স্বামীনাথন। তিনি এম এস স্বামীনাথন, এম এস স্বামীনাথন কি রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ভারতকে খাদ্যশস্যের স্বনির্ভরের উদ্দেশ্য ছিল সবুজ বিপ্লবের মূল উদ্দেশ্য। অর্থাৎ ভারতে যে খাদ্যশস্য লাগে তার স্বনির্ভরতার উদ্দেশ্যই ছিল সবুজ বিপ্লবের মূল উদ্দেশ্য। এবার যে সবুজ বিপ্লব হয় কি কি সুপ্রভাব হয়েছিল দেখো, ফার্স্ট হচ্ছে উৎপাদন বৃদ্ধি হয়েছিল, খাদ্যশস্য আমদানি কমানো হয়েছিল, শিল্পের বিকাশ ঘটেছিল, অর্থনৈতিক বিকাশ ঘটেছিল, খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। এই হচ্ছে সবুজ বিপ্লবের সুপ্রভাব। আবার এই সবুজ বিপ্লবের কুপ্রভাব কি কি হয়েছে দেখো, কুপ্রভাব হচ্ছে কয়েকটি নির্দিষ্ট খাদ্যের উৎপাদনে জোর দেওয়া হয়েছিল, যেমন ধান, গম, জোয়ার, মেঘ। ডাল উৎপাদনে কিন্তু জোর দেওয়া হয়নি, এটা একটা কিন্তু সবুজ বিপ্লবের একটা কুপ্রভাব।
পাট, চা, কার্পাস ইত্যাদি বাণিজ্যিক ফসলের উপর জোর দেওয়া হয়নি। যেগুলো বাণিজ্যিক ফসল, যেখান থেকে টাকা উৎপন্ন করা যায়, সেগুলো কিন্তু জোর দেওয়া হয়নি। সব রাজ্যে সমানভাবে উৎপাদন কিন্তু করতে পারেনি। যেমন মূলত পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, মানে এই চারটে রাজ্য, পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, এই চারটি রাজ্যে কিন্তু ব্যাপকভাবে সবুজ বিপ্লব ঘটেছিল। এর দ্বারা কি হয়েছিল দেখো, বৃহৎ শক্তিশালী কৃষকদের উন্নতি হয়, মানে যারা বৃহৎ সম্পদশালী যে কৃষক, যাদের প্রচুর সম্পদ, ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য বাড়ে। ভূমি ও জলের অতিরিক্ত ব্যবহার এই পরিবেশে, মানে ভূমি ও জলে অতিরিক্ত ব্যবহার হয় এবং পরিবেশে একটা ক্ষতি কিন্তু সবুজ বিপ্লব হয়েছিল। এবারে দ্বিতীয় সবুজ বিপ্লব, দ্বিতীয় সবুজ বিপ্লব কি বলছে দেখো, উপযুক্ত পরিকাঠামো উন্নয়ন, যেমন ভূমি সংস্কার, এগ্রিকালচার প্রডিউস মার্কেটিং কমিটি এপিএমসি আইন কর্তৃক কৃষিজাত পণ্য বিক্রয়ের মধ্যস্থকারীদের বিলোপ দ্বিতীয় সবুজ বিপ্লব করা। অর্থাৎ যে একটা আইন করা হয়, যেটা এগ্রিকালচার প্রডিউস মার্কেটিং কমিটি, যারা হচ্ছে মানে মধ্যস্থকারীদের, মানে দালাল, যে দালাল শ্রেণীদের কিন্তু বিলোপ, মানে বিলোপ করা আইন করা হয়। কৃষকদের কৃষি পণ্য সরাসরি কৃষি মান্ডিতে বিক্রি ব্যবস্থা। দ্বিতীয় সবুজ বিপ্লব কি হয়েছে দেখো, কৃষকরা যাতে সরাসরি কৃষি পণ্য কৃষি মান্ডিতে বিক্রি করতে, তার কিন্তু একটা ব্যবস্থা করা হয়েছিল। চাহিদা মতো হিমঘর তৈরি ব্যবস্থা হয়, কম্পিউটার, ডিজিটাল মাধ্যমে কৃষি পদ্ধতি, কৃষি প্রযুক্তি ও তথ্য সরবরাহের ব্যবস্থা করা হয়। নেক্সট হচ্ছে চিরহরিত বিপ্লব। দেখো চিরহরিত বিপ্লব কি বলছে দেখো, যেটা ধারণা ব্যক্ত করেছেন এম.এস. স্বামীনাথন। অর্থাৎ এম.এস. স্বামীনাথন, যিনি সবুজ বিপ্লবের ভারতের জনক, তিনি ধারণা ব্যক্ত করেন। এই চির সবুজ বিপ্লব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধারণ ক্ষমতা। অর্থাৎ ধারণ ক্ষমতা হচ্ছে এটার গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কি কি জোর দেওয়া হয়েছিল, জৈব চাষ প্রথা, ইন্টিগ্রেটেড পোস্ট ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট সাপ্লাই, ইন্টিগ্রেটেড রিসোর্স ম্যানেজমেন্টের উপর কিন্তু জোর দেওয়া হয়েছিল। অর্থাৎ যে চিরহরিত সবুজ বিপ্লব যে ঘটেছিল, চারটে জিনিসের উপর জৈব চাষ ব্যবস্থা, ইন্টিগ্রেটেড পোস্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে, ইন্টিগ্রেটেড নিউ সাপ্লাই, ইন্টিগ্রেটেড রিসোর্স ম্যানেজমেন্ট, এগুলোর উপর কিন্তু জোর দেওয়া হয়েছিল। এরপর কতগুলো বিপ্লব ঘটে, সেই বিপ্লবগুলো কোনটা কির উপর, সেটাই কিন্তু আমরা মেন দেখাবো। যেমন ধরো খুব ইম্পর্টেন্ট কালো বিপ্লব, যেটা পেট্রোলিয়াম দ্রব্যের ওপর। ইম্পর্টেন্ট নীল বিপ্লব, যেটা সামুদ্রিক সম্পদ মাছের ওপর। বাদামি বিপ্লব, যেটা চামড়া কোকোর ওপর। সোনালী বস্তু বিপ্লব, পাটের ওপর। সোনালী বিপ্লব, উদ্যান পালনের ওপর। ধূসর বিপ্লব, সারের ওপর। গোলাই বিপ্লব, পেঁয়াজ, চিংড়ি, ভারতীয় ঔষধ। লাল বিপ্লব, মাংস, টমেটোর ওপর। গোল বিপ্লব, আলুর ওপর। রূপালী বিপ্লব, ডিম ও মুরগি প্রতিপালনের ওপর। সাদা বিপ্লব বা অপারেশন ফ্লাড, যেটা দুধের ওপর। হলুদ বিপ্লব, যেটা তৈলবীজের ওপর। রামধনু বিপ্লব, যেটা পুরো কৃষিক্ষেত্রে তৈরি হয়েছিল। এই চিরসবুজ বিপ্লব জিনিসটা কি, এটা আমরা কিন্তু এবার পড়বো। চিরসবুজ এভারগ্রিন রিভলিউশন, ইংলিশ নাম হচ্ছে এভারগ্রিন রিভলিউশন। এটি হচ্ছে কি বলছে দেখো, এটা হচ্ছে এম.এস. স্বামীনাথন ধারণা, মানে এম.এস. স্বামীনাথন এর ধারণা দিয়েছিল। কি ধারণাটা কি ছিল, জৈব চাষ, উপযুক্ত পরিমাণ মতো সার ও কীটনাশক ব্যবহার, সম্পদের যথার্থ মূল্যায়নের মাধ্যমে বিপ্লব হতে পারে। অর্থাৎ যে জৈব সার এবং কতটা জমিতে কতটা সার দিতে হবে, কতটা কীটনাশক ব্যবহার করতে হবে, এই যে মূল্যায়নের মাধ্যমে কিন্তু এই বিপ্লব হতে পারে। এই দ্বিতীয় সবুজ বিপ্লব কি হয়েছিল দেখো, দ্বিতীয় সবুজ বিপ্লবে কি হয়েছিল, এই বিপ্লব ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে চালু করার প্রস্তাবনা দেওয়া হয়েছিল। অর্থাৎ যে এম.এস. স্বামীনাথন যে চিরসবুজ বিপ্লব করেছিল, যেটা আগের যে সবুজ বিপ্লবে যে গোটা ভারতবর্ষ হয়নি, চারটে রাজ্য মোট হয়েছিল, এখানে কিন্তু বিভিন্ন প্রদেশে চালু করার প্রস্তাবনা দেয়। এটা কি হয়, সমবায় প্রথায় কৃষিকার্য, ভৌত পরিকল্পনা উন্নয়ন, যেমন সড়ক, সেতু, যা কৃষিকাজ যাতে অপরাহ্নের সক্ষম হয়। অর্থাৎ সমবায় প্রথা, যে সমবায় ব্যাংকগুলোর মাধ্যমে যাতে কৃষিকার্য করা যায়। অর্থাৎ ধর একটা লোন দিয়ে, চাষিদের একটা ধার দিয়ে, হ্যাঁ, ভর্তুকি দেওয়া, যে সমবায় প্রথা, এর মাধ্যমে কৃষিকার্য হয়।
এবং সড়ক ও সেতু যা কৃষিজাত পণ্যের অবাধে প্রবাহে অক্ষম হয়, অর্থাৎ বিভিন্ন সেতু বা সড়ক তৈরি করে যেগুলো অবাধে কৃষিজাত পণ্য প্রবাহ করতে সক্ষম হতে পারে। সেকেন্ড কার্ডে কি করেছে, ভূমি সংস্কার, দেখো ভীষণ ইম্পর্টেন্ট, এর অধীনে ল্যান্ড হোল্ডিং এর একত্রীকরণ, ভূমি সংস্কার মানে কোন কোন জায়গায় কৃষিকার্যের জন্য লাগবে, কোনটা কৃষিকার্যের জন্য নয়, এটার উপর ডিপেন্ড করে। নেক্সট কি বলছে দেখো, এগ্রিকালচার প্রডিউস মার্কেটিং কমিটি অ্যাক্ট, যেটার নাম হচ্ছে এপিএমসি, মধ্যস্থকারীদের বিলোপ করার জন্য এই এপিএমসি চালু করা হয়েছে, যাতে কৃষকরা বাধ্য হয় তার পণ্য মান্ডিতে বিক্রি করার জন্য, যাতে মধ্যমের হস্তক্ষেপ করতে না পারে। ভীষণ ইম্পর্টেন্ট, যেটা অ্যাক্ট তৈরি করা, যেটা হচ্ছে এগ্রিকালচার প্রডিউস মার্কেট কমিটি অ্যাক্ট। এতে কি হচ্ছে, এতে মধ্যস্থকারীদের বিলোপ করা হচ্ছে, এবং মধ্যস্থকারীদের বিলোপ করার জন্য যাতে কৃষকরা পণ্য মান্ডিতে সরাসরি বিক্রয় করতে হয়, দালালদের যাতে দালালের মাধ্যমে যেন বিক্রি না হয়। নেক্সট 4 নম্বর অপশন কি বলছে দেখো, স্টোরেজ ও হাউসিং বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা। হ্যাঁ, অর্থাৎ কোনো কোল্ড স্টোরেজ সুবিধার জন্য, অর্থাৎ আরো মানে স্টোরেজ বা হাউসিং বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা, যাতে অনেকগুলো স্টোর বা ওয়্যার হাউসিং বৃদ্ধি করা যায়। নেক্সট হচ্ছে বেআইনি মজুদ রাখা নিষিদ্ধ করার জন্য অত্যাবশ্যক পণ্য আইন সীমা নির্দেশ করা দ্রব্যের মজুদ ভিত্তি, অর্থাৎ কেউ যদি অনেক বেশি জিনিস মজুদ রাখে এবং সেটা নিষিদ্ধ করা যায়, বা যদি অতি প্রয়োজনীয় জিনিস সেগুলোর যেন বেশি পরিমাণ মজুদ করতে কেউ না পারে। আপনি ই চৌপল কি, এটি ইলেকট্রনিক পদ্ধতিতে ক্রয় বিক্রয় কেন্দ্র, যা কৃষকদের প্রক্রিয়া, জলবায়ু, বৈজ্ঞানিক কৃষিকার্য প্রক্রিয়ার তথ্য সরবরাহ করে। তাহলে এই চিরসবুজ বিপ্লবে যেটা এম এস স্বামীনাথন কতগুলো জিনিস করেছিল, ফার্স্ট জিনিস আবার বলছি, যেটা হচ্ছে তোমার জৈব কতটা জমিতে কতটা সার দিতে হবে, কতটা কীটনাশক ওষুধ দিতে হবে, সেটা করেছিল। এছাড়া দ্বিতীয় সবুজ বিপ্লব আরো কিছু, সমবায় প্রথায় কৃষিকার্য, হ্যাঁ, বা কৃষি পণ্য যাতে সহজে অবাধে যাতায়াত করতে পারে তার জন্য বিভিন্ন সেতু বা সড়ক নির্ণয় করেছিল। ভূমি সংস্কার, অর্থাৎ এর অধীনে ল্যান্ড হোল্ডিং এর একত্রীকরণ করে ওপর জোর দেওয়া হয়েছিল। তারপরে এগ্রিকালচার প্রডিউস কমিটি অ্যাক্ট, যেটা হচ্ছে মানে দালাল প্রথা, এই দালাল প্রথা মানে সরাসরি কৃষকরা যাতে কৃষি মান্ডিতে পণ্য বিক্রি করতে পারে, পণ্য মান্ডিতে বিক্রি করতে তার জন্য মধ্যমের হস্তক্ষেপ করতে না পারে। 4 নম্বর কি, বিভিন্ন স্টোরেজ বা ওয়্যার হাউসিং বৃদ্ধি, বিভিন্ন স্টোর বা কোল্ড স্টোরেজ তৈরি করেছিল। নেক্সট বেআইনি মজুদ রাখা নিষিদ্ধ, অর্থাৎ কেউ যদি প্রচুর শস্য মজুদ রেখে দেয়, বা একটা আইন করেছিল পণ্য আইনে, যে এত একটা সীমা করেছিল। আর একটা ইলেকট্রনিক্স পদ্ধতি ক্রয় বিক্রয় কেন্দ্র, কৃষকদের প্রক্রিয়া, জলবায়ু, বৈজ্ঞানিক কৃষিকার্য কিভাবে সরবরাহ করা যায়, এটা নিয়েও কিন্তু একটা ই চৌপল তৈরি করেছিল। এবার এই এপিএমসি একটা কি, যেটা আমরা 2003 সালে তৈরি হয়েছিল, দেখো এপিএমসি বলছে ভারতের কৃষি ব্যবস্থা হয় রাজ্যের এখতিয়ার, হ্যাঁ, মানে কৃষি ব্যবস্থা রাজ্য কৃষিজাত পণ্যের পাইকারি বিক্রি যদি বিভিন্ন রাজ্য সরকারের এগ্রিকালচার প্রোডিউস মার্কেটিং কমিটির দ্বারা নিয়ন্ত্রিত হয়, বাজার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে স্বচ্ছতার সঙ্গে ন্যায্য মূল্যে কৃষকরা বিক্রয় করতে, অর্থাৎ এপিএমসিটা কিছুই নয়, এটা একটা অ্যাক্ট, যে অ্যাক্টের মাধ্যমে বিভিন্ন যে বাজার আছে সেখানে ন্যায্য মূল্যে কৃষকরা ডাইরেক্ট বিক্রি করতে পারবে, ঠিক আছে। মানে এই এক দ্বারা রাজ্য সরকার পণ্য বা মোহিত বাজার অবহিত করার জন্য ক্ষমতা প্রদান করা, এবং নিহিত অঞ্চল সম্পর্কে অবহিত করার জন্য ক্ষমতা প্রদান করা। এই অ্যাক্ট এগ্রিকালচার প্রডিউস মার্কেটিং কমিটি গঠনের সহায়তা করে, যে বাজার ব্যবস্থার উপর দায়বদ্ধ। রাজ্য সরকার এই কমিটি গঠন, বর্তমানে দেশে 7,500 নিয়ন্ত্রিত বাজার আছে। অর্থাৎ কিছুই না, এটা একটা মার্কেট, এগ্রিকালচার প্রডিউস মার্কেট কমিটি অ্যাক্ট। এখানে কি হয়, এখানে দালাল বাদে মানে দালালের মাধ্যম ছাড়া কৃষক মান্ডিতে সরাসরি কৃষকরা নিজেদের শস্য বিক্রি করতে পারবে। মানে 7,500টা কিন্তু এই বাজার আছে। এরপর নেক্সট হচ্ছে কি, মিনিমাম সাপোর্ট প্রাইস, অর্থাৎ এটা হচ্ছে এমএসপি, ভীষণ ইম্পর্টেন্ট। এমএসপি হচ্ছে এটি ভারত সরকারের একটি প্রকল্প, ঠিক আছে, ভালো করে শুনে নাও। এই ভারত সরকারের প্রকল্প যা কৃষকদের স্বার্থ রক্ষা করে, মানে এটা একটি প্রকল্প। আর এমএসপি ভারত সরকার নির্ধারিত এমন একটি মূল্য যে দামে সরকার কৃষকদের নিকট থেকে শস্য কেনে, যাতে রেকর্ড ফলনের ফলে পণ্যের মূল্য এমএসপির নিচে না নামে, এতে কৃষকদের লভ্যাংশ কোনো প্রভাব পড়বে
অর্থাৎ এই এমএসপি হচ্ছে একটা ভারত সরকার একটা প্রকল্প, ভালো করে মিনিমাম সাপোর্ট প্রাইস। এতে সরকার কৃষকদের কাছ থেকে একটা ন্যায্য দামে শস্য কিনে নেয়। যদি রেকর্ড পরিমাণ কৃষকদের ফলন হয় তাহলেও মানে কৃষকদের কোনো লস হবে না, ঠিক আছে? সেটাই হচ্ছে এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস। এই এমএসপি প্রতি রবি বা খারিফ শস্য দিতে 25টি শস্যের উপর এমএসপি ঘোষিত হয়, ঠিক আছে? কি কি দেখো রবি শস্য কি কি এমএসপি অন্তর্ভুক্ত দেখো, গম, যব, মসুর, সরিষা, কুসুম ফুল, ছোলা। খারিফ শস্য কি কি? ধান, জোয়ার, বাজরা, ভুট্টা, রাগি, অড়হর, মুগ, বিউলি, সূর্যমুখী দানা, সয়াবিন। হ্যাঁ, এগুলো হচ্ছে। এছাড়াও অন্যান্য শস্য হচ্ছে কি পাট, হ্যাঁ, কার্পাস ও পাট, এই কপড়া ও পাট, ঠিক আছে? অন্যান্য শস্যও কিন্তু এই এমএসপির মধ্যে পড়ে। আজ আমরা ক্লাসটা এখানে শেষ করলাম। যদি কেমন লাগলো আমাদের ক্লাসটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন।